ম্যাজিকে ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে দেশের অর্থনীতি। এই অবস্থায় নতুন আতঙ্ক হয়ে এসেছে বাংলাদেশি পণ্যের আমদানি শুল্কের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি ৩৫% শুল্ক আরোপের ঘোষণা। ১ আগস্ট এই ঘোষণা কার্যকর হলে সব মিলিয়ে ৫০% বেশি শুল্ক দিয়ে বাংলাদেশের পোশাক ঢুকতে পারবে যুক্তরাষ্ট্রের বাজারে। কোনো কোনো পণ্যে মোট শুল্ক হার হবে ৬১% পর্যন্ত। এমন অবস্থায় আতঙ্কিত দেশের তৈরি পোশাক রপ্তানিকারকেরা। চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন কয়েক লাখ শ্রমিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার জন্য প্রায় ৩ মাস সময় পেলেও অনেকটা পিকনিক মুডে কাটায় অন্তর্বর্তী সরকার। এরপর শেষ দিকে কিছু আলোচনা হলেও তেমন কোনো ফল আসেনি। সমঝোতার পরিবর্তে উল্টো আরো কঠিন শর্ত নিয়ে দেশে ফিরেছে সরকারি প্রতিনিধি দল। তবে সেই শর্তগুলো কি তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে সরকার। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে ১৪ জুলাই সংবাদ সম্মেলন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে গোপন শর্তের কোনো কিছুই তিনি প্রকাশ করেননি। আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু এবং কোন কোন বিষয়ে দুই দেশ একমত হয়েছে বা মতপার্থক্য রয়ে গেছে এমন প্রশ্নে বিষয়গুলোকে তিনি নন ডিসক্লোজেবল বলে মন্তব্য করে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাবে না বলে জানান। সব কাজ শেষ করে আগামী সপ্তাহের মাঝামাঝি আবার যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সেখান থেকে একটি ভালো ফল পাবার আশায় আছেন বাণিজ্য উপদেষ্টা। তৃতীয় দফা আলোচনার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। ১ সপ্তাহ আগে বাণিজ্য সচিব জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের খসড়া পাঠিয়েছিল, সেটার উপর কয়েক দফা মিটিং হয়েছে। তবে সংবাদ সম্মেলনে সেই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের বিষয়ে কিছু জানাতে রাজি হননি বাণিজ্য উপদেষ্টা। বলেন, যেহেতু একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, তাই সেই ধরনের কোনো প্রশ্নের উত্তর তিনি দেবেন না। প্রশ্ন হলো, সংসদ না থাকা অবস্থায় একটি অনির্বাচিত সরকারের পক্ষে এ ধরনের কোনো গোপন চুক্তি করা সম্ভব কি না। আবার ডক্টর ইউনূসের সমর্থকেরা যেখানে অতীত সরকারের বৈদেশিক সব চুক্তি প্রকাশ করার দাবি জানাচ্ছেন, সেখানে অন্তর্বর্তী সরকার একের পর এক গোপন চুক্তির পথে হাঁটছে। দর্শক, গণমাধ্যমের কাজ হলো সরকার যেটি লুকিয়ে রাখতে চায় সেটি জনসমক্ষে প্রকাশ করা। সে কাজটি করেছিলেন বাংলা আউটলুক। বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের দেয়া যেসব শর্ত লুকিয়ে রাখার চেষ্টা করেছেন, সেগুলো বিস্তারিতভাবে প্রকাশ করে দেশের বাইরে থেকে পরিচালিত এই সংবাদ মাধ্যমটি। আওয়ামী লীগ সরকার বিরোধী এবং বর্তমান সরকারের সমর্থক হিসেবে পরিচিত এই সংবাদ মাধ্যমটি গত কয়েক বছর ধরে সক্রিয়। সাংবাদিক জুলকারনাইন স্যারের প্রতিবেদনটি বাংলা আউটলুকে প্রকাশ হয় ১৪ জুলাই। এতে তুলে ধরা হয় অন্তর্বর্তী সরকারের কাছে পাঠানো যুক্তরাষ্ট্রের গোপন চুক্তির খসড়া। দেখা যায় বাড়তি শুল্ক কমানোর বিনিময়ে শতাধিক শর্ত দিয়েছে আমেরিকা। এগুলো পূরণ করা হলে বাংলাদেশ আক্ষরিকভাবে যুক্তরাষ্ট্রের উপনিবেশ বা কলোনিতে পরিণত হবে। প্রতিবেদনে জানানো হয় ২১ পাতার চুক্তির কপিটি মোটা দাগে ৬ ভাগে বিভক্ত, অর্থাৎ ৬ ধরনের শতাধিক শর্ত রয়েছে চুক্তিতে। এগুলো হলো কর সংক্রান্ত, অশুল্ক বাধা সংক্রান্ত, ডিজিটাল বাণিজ্য ও প্রযুক্তি সংক্রান্ত, রুলস অফ অরিজিন সংক্রান্ত, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এবং বাণিজ্য সংক্রান্ত শর্ত। এসব শর্তের মাধ্যমে বাংলাদেশে আমেরিকান পণ্যের রপ্তানি বৃদ্ধি যেমন নিশ্চিত করা হয়েছে, তেমনি চীনা আমদানি কমানোর স্পষ্ট নির্দেশনাও আছে। চুক্তিতে সই করলে যুক্তরাষ্ট্রের বহু আবদার বিনা প্রশ্নে মেনে নিতে হবে বাংলাদেশকে। যেসব ক্ষেত্রে বাংলাদেশে এখনো কোনো আইন নেই, সেগুলোতে অনুসরণ করতে হবে আমেরিকান আইন। ফলে দেশটির পণ্য অবাধে ঢুকতে পারবে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের ৬টি বাণিজ্যিক শর্তের মধ্যে আছে দেশ থেকে সামরিক সরঞ্জামের আমদানি বাড়াতে হবে এবং চীনার সামরিক পণ্য আমদানি কমাতে হবে। রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা বিমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বেসামরিক উড়োজাহাজ ও যন্ত্রাংশ আমদানি বাড়াতে হবে। দেশটি থেকে জ্বালানি আমদানি বৃদ্ধি এবং এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তি করতে হবে। সামাজিক নিরাপত্তা খাতের জন্য সেখান থেকে গম আমদানি বাড়াতে হবে। সামরিক বাহিনী ও সরকারি সংস্থার জন্য আমেরিকান সয়াবিন তেল আমদানি বাড়াতে হবে। এই সয়াবিন সংরক্ষণের জন্য দেশটির কোম্পানির অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ করতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই করে তা বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানাতে হবে। অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ৬টি শর্তও দিয়েছে যুক্তরাষ্ট্র।
এগুলোর মধ্যে আছে জাহাজ নির্মাণ শিল্প ও শিপিং খাতের বিকাশে যুক্তরাষ্ট্রের সমানের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিতে হবে, বন্দর, জেটি ও জাহাজের চীনের তৈরি লজিস্টিক সিস্টেম ব্যবহার নিষিদ্ধ করতে হবে, ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি অনুমতি ছাড়া কোনো ধরনের আমেরিকান পণ্য দেশটিতে রপ্তানি করা যাবে না। যুক্তরাষ্ট্রের উৎপাদিত ও নিয়ন্ত্রিত পণ্যের আমদানি সংক্রান্ত সব কাস্টমস তথ্য দেশটিতে দিতে হবে, যাতে আমেরিকার সংস্থাগুলো লেনদেন চিহ্নিত করতে পারে। বাংলাদেশকে রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে এবং প্রযোজ্য ক্ষেত্রে এই আইন যুক্তরাষ্ট্রই প্রয়োগ করতে পারবে। দর্শক, এই চুক্তি হলে দেশের মানুষের ব্যক্তিগত তথ্য ভাগ বসাতে পারবে যুক্তরাষ্ট্র। তাদের একটি শর্তে বলা হয়েছে, ব্যক্তিগত ডেটা গোপনীয়তা নীতিমালা প্রণয়নে যুক্তরাষ্ট্র সরকার ও দেশটির বেসরকারি খাতের সঙ্গে আলোচনা বাড়াতে হবে এবং ফিডব্যাকের প্রতিফলন থাকতে হবে। অর্থাৎ এই চুক্তি বিশ্ব বাণিজ্যে বাংলাদেশকে শুধু একঘরে করে ফেলবে না, দেশের নাগরিকদের মৌলিক অধিকারের নিয়ন্ত্রণও চলে যাবে অন্য দেশে। আবার চীনের ঘোর শত্রুতে পরিণত হবে বাংলাদেশ। এতে আমাদের ভৌগোলিক নিরাপত্তাও হুমকিতে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের শর্তগুলোতে বাংলাদেশকে স্রেফ একটি পরাধীন কলোনিতে পরিণত করার সব উপাদান আমরা দেখতে পাচ্ছি। এমনকি দেশের ওষুধ শিল্প, কৃষিখাতের উপরেও প্রতিষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ। মেধাস্বত্ব সংক্রান্ত শর্তের জালেও বন্দী হতে হবে বাংলাদেশকে। পরিস্থিতি এমন যে নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধেয়ে আসছে বাংলাদেশে। প্রশ্ন হলো, দেশ ও জাতির এই গভীর সংকটের সময় কেন যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর শর্তগুলো গোপন রাখতে চাইছে সরকার? তারা নিজেদের পক্ষ থেকে বিষয়গুলো প্রকাশ করার থেকে বিরত থাকেনি, বাংলা আউটলুককে চাপ দিয়ে প্রতিবেদন সরিয়ে ফেলতে বাধ্য করেছে। তাহলে কি এর সঙ্গে বড় কোনো স্বার্থ জড়িয়ে আছে অনির্বাচিত সরকারের? চাপের মুখে প্রতিবেদন সরানোর বিষয়টি জুলকারনাইন সায়ের নিজেই জানিয়েছেন ফেসবুকে। এক পোস্টে তিনি লিখেছেন, প্রকাশিত প্রতিবেদন চাপ প্রয়োগ করে তুলে নেওয়া কখনোই সমর্থনযোগ্য নয়। তা আরো বিচলিত করে যখন গণমাধ্যমের স্বাধীনতার দাবি করে মুখে ফেনা তুলে ফেলা লোকজন ওই চাপ প্রয়োগ করে এবং একই সঙ্গে চাপের মুখে নতি স্বীকার করে। স্যার লেখেন, বাংলা আউটলুকে প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফের উপর প্রকাশিত প্রতিবেদনটি সরিয়ে নিতে সরকারের বিভিন্ন মহল পত্রিকাটির সম্পাদকের উপর চাপ প্রয়োগ করে, যার ফলে রিপোর্টটি সরিয়ে নিতে বাধ্য হয় তারা। জনাব স্যারকে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই চিঠি প্রকাশ হওয়ায় বেশ রাগান্বিত এবং এতে নাকি দেশের ক্ষতি হবে। তিনি প্রশ্ন রাখেন, মার্কিন আগ্রাসনের সামনে কেন আমাদের মাথা নোয়াতে হবে? তারা যা চাপিয়ে দিবে সেটাই কেন মাথা পেতে মেনে নিতে হবে? তারাই না ফ্রি স্পিচ প্রমোট করে, আর এখন তাদের প্রহসনের বিস্তারিত জনসম্মুখে প্রকাশ হয়ে যাওয়ায় কেন এত ক্ষোভ? দর্শক, বাংলা আউটলুকে প্রকাশিত প্রতিবেদন সরিয়ে ফেলার দিনে দেশের একটি সংবাদ মাধ্যম থেকেও আরেকটি প্রতিবেদন সরানোর ঘটনা আমরা দেখেছি। আজকের পত্রিকাতে 15 জুলাই প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে শিরোনামে একটি উপসম্পাদকীয় প্রকাশিত হয়। সেখানে যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড নিয়ে বিবিসির সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনের দুর্বলতাগুলো বিশ্লেষণ করেন সাংবাদিক বিভুরঞ্জন সরকার। বিবিসির একপাক্ষিক বয়ান তুলে ধরেছে কিনা প্রশ্ন তুলে তিনি লেখেন, বিবিসি কি স্রেফ একটি আবেগ তাড়িত মানবিক গল্প বলতে চেয়েছে, নাকি একটি পরিকল্পিত বয়ান নির্মাণ করতে চেয়েছে যেখানে অপরাধী নির্ধারিত এবং শিকারও আগেই ঠিক করা? এই প্রশ্নগুলো জরুরি, কারণ সংবাদ যদি অংশবিশেষ হয়ে ওঠে আর সত্যের একটি দিককে একমাত্র বাস্তব বলে হাজির করে, তাহলে তা সাংবাদিকতা নয়, বরং বেছে বেছে সত্যের অপব্যবহার। সাংবাদিকতার মূলনীতি প্রেক্ষাপট সহ তথ্য দেওয়া এবং উভয় পক্ষকে শোনা। দর্শক, এই লেখাটিও অনলাইন থেকে সরিয়ে নিয়েছে আজকের পত্রিকা। প্রশ্ন হলো, কেন সরানো হলো? প্রেস সচিবের দাবি অনুযায়ী অভূতপূর্ব স্বাধীনতার সময় সংবাদ মাধ্যম থেকে এভাবে কেন একের পর এক কন্টেন্ট রাতারাতি উধাও হয়ে যাচ্ছে? জুলকারনাইন সায়ের সরকারি চাপের যে অভিযোগ সরাসরি তুলেছেন, দেশের ভিতরে মিডিয়া কি সে কথা এখন বলতে পারছে? গত বছর 11 সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মন খুলে সমালোচনার কথা বলেছিলেন।
তিনি বলেছিলেন, গণমাধ্যম মন খুলে লিখতে পারবে, বলতে পারবে, মানুষকে তথ্য জানাতে পারবে, কিন্তু ডক্টর ইউনূসের দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমের উপর সর্বোচ্চ রকমের স্বৈরাচারী আচরণ অনেক উদাহরণ হয়ে দেখা যাচ্ছে। সবকিছুকে ছাড়িয়ে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে নিউজ সরিয়ে ফেলতে বাধ্য করছে সরকার। দর্শক, গত বছরের ৩রা সেপ্টেম্বর সম্পাদক পরিষদ সাক্ষাৎ করেছিলেন অধ্যাপক ইউনূসের সাথে। সে বৈঠক শেষে সম্পাদক পরিষদের সভাপতি টেলিস্টার সম্পাদক মাহফুজ আনাম গদগদ হয়ে বলেছিলেন, বাংলাদেশ একটি গণমাধ্যম বান্ধব সরকার পেয়েছে। ওই দিন তিনি বলেছিলেন তারা চান ডক্টর ইউনূসের সরকার ৩ বছর থাকুক। মাহফুজ আনাম এরই মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে হত্যা মামলা নিয়ে বক্তব্য দেওয়ার কারণে আইন উপদেষ্টা আসিফ নজরুলের রোষানলে পড়েছেন। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার এখন যা অবস্থা, তাতে কি মাহফুজ আনাম এখনো আরো 2 বছর এই সরকার থাকুক তা চান? যদি তাই হয়, তাহলে হয়তো যুক্তরাষ্ট্রের মতো আরো কিছু দেশের সাথে আরো কিছু গোপন চুক্তি হবে, আর তা নিয়ে লেখা হলে শুধু নিউজই সরিয়ে ফেলবে না, সংবাদ মাধ্যমে হয়তো বন্ধ করে দেওয়া হবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।